এখানে এক দাগে কী বলেছে, নিচে প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দিতে হবে। 1 সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়? অর্থাৎ পূর্ণঘন সংখ্যা হতে গেলে একটা সংখ্যা, যে সংখ্যা সেই সংখ্যা 3 বার গুণ করতে হবে, তাহলে সেটি পূর্ণঘন সংখ্যা হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি 64কে 4-এর ঘাতে ভাঙি, তাহলে সেক্ষেত্রে 4 হচ্ছে পূর্ণঘন সংখ্যা, 3টে 4 পাবো। 125কে যদি 5-এর ঘাতে ভাঙি, তাহলে সেই ক্ষেত্রে আমরা 3টে 5 পাবো, অর্থাৎ এক্ষেত্রে পূর্ণঘন সংখ্যা। কিন্তু 81কে যদি আমরা 3-এর ঘাতে ভাঙি, তাহলে সেক্ষেত্রে 3-এর পাওয়ার পাচ্ছি 4, তাহলে এক্ষেত্রে এটি পূর্ণঘন সংখ্যা নয়। 2 x/a সমান 1/a মাইনাস 1/x হলে x গুণ 1 মাইনাস x সমান কত হবে? এক্ষেত্রে আমি এখানে করেছি x/a, তাহলে এর সমান করতে হবে, এর সমান এটাকে বানাতে হবে। তাহলে এর সমান বানাতে গেলে এখানে যদি এক্সকে গুণ করে দিই, তাহলে এক্স আর 1 গুণ করলে এক্স মাইনাস, এখানে কিছু নেই, প্লাস মাইনাসে মাইনাস, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। তাহলে এর সমান আমাদের বানাতে হবে। তাহলে এর সমান বানাতে গেলে এর প্রত্যেকের কাছে, অর্থাৎ উভয় দিকে, এখানে এক্স গুণ করতে হবে। তাহলে এখানে এক্স গুণ করেছি, সমান চিহ্নের এদিকে a/1-এর কাছে এক্স গুণ করেছি, মাইনাস 1/x-এর সঙ্গে এক্স গুণ করেছি। সেক্ষেত্রে উপরের নিচের কেটে গেল, সমান চিহ্নের এদিকে উপরের নিচের কেটে গেল, এদিকে উপরের এক্স নিচের এক্স কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি, এখানে এক্স আর এক্স, এক্স স্কোয়ার সমান, এখানে পড়ে থাকলো কি শুধু এক্স আর মাইনাস, এখানে পড়ে আছে এ। তাহলে এটাকে যদি এইদিকে আনি, তাহলে এখানে মাইনাস এ আছে, এদিকে এলে হয়ে যাচ্ছে প্লাস এ, আর এখানে প্লাস এক্স আছে, আর এখানে প্লাস এক্স স্কোয়ার আছে। তাহলে এক্স স্কোয়ার যদি এদিকে নিয়ে যাওয়া হয়, তাহলে হয়ে যাচ্ছে কি মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এর সঙ্গে এটা মিলে গেল, তাহলে এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে এ। অর্থাৎ আমরা বলতে পারি এর মান হচ্ছে এ। 3 সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়? তাহলে যেগুলো রুটের বাইরে বের করা যাবে সরাসরি, সেগুলো অবশ্যই মূলদ সংখ্যা, আর যেটিকে সরাসরি বের করা যাবে না, সেটি এক কথা আমরা খুব সহজভাবে বলতে পারি যে সেটি হচ্ছে মূলদ সংখ্যা নয়, অর্থাৎ অমূলদ সংখ্যা। তাহলে এখানে √5 ব্যতীত √4 রুটের মধ্যে 0.25 আর এখানে 9, তাহলে এগুলো সব হচ্ছে মূলদ সংখ্যা, বাদবাকি √5 হচ্ছে মূলদ সংখ্যা নয়, অর্থাৎ এটি হচ্ছে অমূলদ সংখ্যা বলা যায়। 4 একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে প্রস্থ কত হবে? তাহলে একটি আয়তক্ষেত্র, এক্ষেত্রে হচ্ছে 4 দাগ একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র আমরা জানি যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান, তাই তো? এবার কোণগুলি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, এটিকে আমরা বলবো আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, এই বড়টা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এটা যা হবে এটাও তাই হবে, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য যা হবে এই বাহুর দৈর্ঘ্যও তাই হবে। সেক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার, আর প্রস্থ এখানে দেওয়া নেই, তাহলে প্রস্থ আমরা ধরে নিচ্ছি 1 সেন্টিমিটার, আর পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা ধরতে পারি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং ধরি প্রস্থ 1 সেন্টিমিটার। অর্থাৎ একটা পরিসীমা দেওয়া আছে, তাহলে আমাদের আর একটা পরিসীমা বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি, মানে এক্ষেত্রে আমরা আর একটা পরিসীমা বের করব, অর্থাৎ পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে x ধরে নিয়েছে এত সেন্টিমিটার। তাহলে এই একটা পরিসীমা পেলাম, আর একটা পরিসীমা বইতে দেওয়া আছে কত?
24 সেন্টিমিটার। তাহলে শর্ত অনুসারে আমরা বলতে পারি এই পরিসীমা সমান হয়েছে 24 মিটার পরিসীমার 24 সেন্টিমিটার পরিসীমার সমান। অর্থাৎ এটিকে যদি আমরা সমাধান করি তাহলে 2 এখানে গুণ অবস্থা আছে, তাহলে সমান চিহ্ন এদিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 9 প্লাস এক্সকে আমরা রেখে দিচ্ছি আর 24-এর নিচেই 2 ভাগ করে দিচ্ছি, তাহলে কাটাকাটি করলে 12 দুগুণ 24। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কত 9x প্লাস 9 প্লাস এক্স আর এখানে হচ্ছে 12। তাহলে 9কে আমরা যদি ওদিকে নিয়ে যাই সমান চিহ্ন ডান দিকে, তাহলে এখানে আছে 12 আর প্লাস 9, তাহলে এদিকে আনলে হয়ে যাবে -9। অর্থাৎ তাহলে 12 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 3, তাহলে এক্সের মান পেলাম আমরা কত 3 সেন্টিমিটার, অর্থাৎ প্রস্থ পাচ্ছি আমরা 3 সেন্টিমিটার। তাহলে এখানে বলা হয়েছিল যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে প্রস্থ কত। অর্থাৎ প্রস্থ সমান 3 সেন্টিমিটার। তারপরে 5 দাগ, এক্স প্লাস 1/x সমান -1 হলে x³ - 1 সমান কত। x প্লাস 1/x সমান -1 হলে x³ - 1 সমান কত হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এর উভয় দিকে আমরা x গুণ করে দেব, অর্থাৎ x গুণ আমরা এর উভয় দিকে এক্সকে গুণ করে দিচ্ছি। তাহলে এদিকে যেমন এক্স গুণ করেছি সেরকম একইভাবে এদিকেও এক্সকে গুণ করব, বা আমরা যদি এক্সকে গুণ করে দিই তাহলে কি হচ্ছে এক্স আর এক্স গুণ করলে x² প্লাস 1 আর এক্স গুণ করলে x1 x/x সমান এদিকে -1 আর এক্স গুণ করলে -x1 x, তাহলে উপরের নিচের এক্স কেটে গেলে এখানে থাকলো তাহলে 1, তাহলে x² প্লাস 1 মাইনাস এখানে এক্স। এবার -xটাকে যদি আমরা এদিকে আনি x², তাহলে -xটা এদিকে আনলে +x হয়ে যাচ্ছে, এখানে +1 আর এদিকে কিছু থাকছে না মানে 0। এবার আমরা এটার মান বের করব, x³ - 1 এটা সমান। তাহলে এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে a³ - b³ এর সূত্র। a³ - b³ এর সূত্রটা কি, a - b গুণ a² প্লাস ab প্লাস b²। তাহলে এক্সকে যদি আমরা এ ধরি আর 1কে যদি আমরা বি ধরি তাহলে a³ - b³ এর সূত্র হবে। তাহলে a³ - b³ এর সূত্রটা আমরা যদি ভাঙি তাহলে এখানে এ বলতে x - b বলতে 1 গুণ a² বলতে এখানে x² প্লাস ab বলতে x গুণ 1, তাহলে x আর 1 গুণ করলে একই হয় x হয়, প্লাস b এর হোল স্কোয়ার, তার মানে কি এখানে 1 এর হোল স্কোয়ার মানে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x² প্লাস x প্লাস 1 এর মান পেয়েছি আমরা কত, এর মান পেয়েছি আমরা 0। তাহলে x গুণ 1 এখানে আমরা কি করব 0 গুণ করে দেবো, তাহলে 0-এর সঙ্গে যা গুণ করা হবে সেটি হচ্ছে 0, অর্থাৎ উত্তর হচ্ছে 0। 6 শতকরা হিসেবে 25% হলে পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় মান কত হবে। অর্থাৎ 6 দাগে আমরা বলতে পারি, তাহলে এখানে পাইচিত্রে একটি বৃত্তের কেন্দ্রীয় মান কত, বৃত্তের কেন্দ্রীয় মান হচ্ছে 360 ডিগ্রি, যে কোনো বৃত্তের কেন্দ্রীয় মান হচ্ছে 360 ডিগ্রি।
অর্থাৎ আমরা লিখতে পারি যে বৃত্তের কেন্দ্রীয় কোণের মান 360 ডিগ্রি। এখানে কি বলেছে যে শতকরা হিসেবে 25% হলে পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় মান কত হবে। অর্থাৎ পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হবে তাহলে ক্ষেত্রে 360 ডিগ্রি আর 25% কথার অর্থ কি 25/100। তাহলে এটিকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 25 100, আর এক্ষেত্রে 4 9 36, আর একটা শূন্য ছিল, শূন্য উঠে গেল, তাহলে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি এর আনসার। 7 দাগ, শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান ড্যাশ। তাহলে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হয়। কারণ কি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা যদি একটি রম্বস আঁকি, জানি যে রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। এবার যদি দুটো কর্ণ টানি, তাহলে কর্ণ দুটো কি করবে, পরস্পর এই 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। 8 দাগ, দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটির মান কত। তাহলে আমাদের আগে জানতে হবে পূরক কোণ কাকে বলে। পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। মানে এখানে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। এবার একটা কোণ অপরটির পরিপূরক বা অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে কি বলেছে, দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ হলে, তাহলে আমরা একটি কোণকে আমরা ধরে নিচ্ছি, ধরি একটি কোণ x ডিগ্রি ধরে নিচ্ছি। ঠিক আছে, আমরা একটি কোণকে x ডিগ্রি ধরে নিচ্ছি। কারণ কি, এখানে বলা আছে যে একটি অপরটির 5 গুণ। তাহলে একটিকে আমরা যদি x ডিগ্রি ধরে নিই, তাহলে অপরটির কত হবে, 5x হবে। অর্থাৎ একটি যদি x ডিগ্রি হয়, তাহলে অপর কোণটি হবে একটির 5 গুণ, তাহলে 5x ডিগ্রি। তাহলে এই দুটি কোণের সমষ্টি কত আমরা জানি, অর্থাৎ পূরক কোণের দুটো সমষ্টি কত, 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা বলতে পারি এইটা যোগ এইটা সমান 90 ডিগ্রি। তাহলে x ডিগ্রি প্লাস 5x ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এটিকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 6x ডিগ্রি হবে, আর এখানে হচ্ছে 90 ডিগ্রি। বা এখানে হচ্ছে এক্সকে আমরা রেখে দিলাম, দিয়ে 90কে আমরা ভাগ করলাম 6 দিয়ে, তাহলে 6 একে 6 আর 3 5 15। অর্থাৎ এক্সের মান পেলাম আমরা কত, 15। তাহলে এক্ষেত্রে বলতে পারি একটি কোণ হচ্ছে, অতএব একটি কোণ কত, 15 ডিগ্রি, এবং অপর কোণটি কত হবে, অপর কোণটি হচ্ছে কত ছিল, 5x। তাহলে 5 আর x এর মান আমরা কত পেয়েছি, 15। তাহলে 5 15
75 ডিগ্রি। তাহলে একটি কোণ আমরা যদি 15 ডিগ্রি পাই, অপরটি পাবো আমরা 75 ডিগ্রি। 2 দাগ, নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, যে কোনো 4টি আছে, আমি সবই করে দিচ্ছি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ একক এবং প্রস্থ দেওয়া আছে এত বর্গ একক, তাহলে এর দৈর্ঘ্য কত সেটি বের করতে হবে। তাহলে আমাদের খুবই সিম্পল ব্যাপার, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে। একইভাবে দৈর্ঘ্য যদি দেওয়া থাকতো তাহলে প্রস্থ বের করতে হলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পেতাম। যেহেতু এখানে ক্ষেত্রফল এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্য পাবো। এটি আমরা ক্লাস 5-এ শিখেছিলাম। আচ্ছা, প্রথমে যা দেওয়া আছে লিখে নাও একটু। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা দেওয়া আছে লিখে নেব। ক্ষেত্রফল দেওয়া আছে কত, 9a² মাইনাস 4b² বর্গ একক। আচ্ছা, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে প্রস্থ কত দেওয়া আছে, 3a মাইনাস 2b একক। তাহলে দৈর্ঘ্যর সূত্র কি বললাম, দৈর্ঘ্য সমান ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে, সোজা ব্যাপার। তাহলে এখানে হচ্ছে 9a² মাইনাস 4b² বাই 3a মাইনাস 2b। তাহলে এটি হচ্ছে একক। আচ্ছা, এটাকে যদি আমরা 9a², তাহলে 9-এর বর্গমূল কত, 3, আর a, তাহলে এটাকে যদি আমরা 3a এর হোল স্কোয়ার করে দিই, তাহলে 3a এর হোল স্কোয়ার যা কথা, 9a² একই কথা, মাইনাস 4-এর বর্গমূল 2 আর b, তাহলে 2b এর হোল স্কোয়ার যা কথা, 4b² একই কথা। এবার নিচে যা আছে সেটি থাকছে, এটি আপাতত কিছু করব না। এবার এটা একটা সূত্র তৈরি হয়ে গেল। কী সূত্র তৈরি হয়ে গেল, এটা হচ্ছে a² মাইনাস এটা হচ্ছে b²। a² মাইনাস b² সূত্রটা কী ছিল, a² মাইনাস b² সূত্রটা কী ছিল, a প্লাস b গুণ a মাইনাস b। তাহলে 3aটাকে আমরা a ধরছি আর 2bটাকে আমরা b ধরছি। ধরে দেখো এইখানে হচ্ছে a², 3a হচ্ছে a² মাইনাস 2b হচ্ছে b²। তাহলে আমরা এই ফিগারে ভাঙবো, অর্থাৎ a প্লাস b, a বলতে আমরা কাকে নিয়েছি, 3a প্লাস b, b বলতে 2b গুণ, এই ব্র্যাকেট কথার অর্থ হচ্ছে এখানে গুণ, a মাইনাস b, a বলতে 3a মাইনাস b বলতে 2b বাই যা আছে 3a মাইনাস 2b যা আছে। এবার 3a মাইনাস 2b উপরে আর নিচে 3a মাইনাস 2b, তাহলে এটা কেটে গেল, পড়ে থাকলো আমাদের কি 3a প্লাস 2b একক। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য হচ্ছে এটা, উত্তর। 2 কি বলেছে, a প্লাস b প্লাস c সমান 0 হলে a³ প্লাস b³ প্লাস c³ সমান কত। তাহলে আমাদের এখানে আগে একটু লিখে নিই, a প্লাস b প্লাস c ইকুয়াল 0, আর একটা হলে a³ প্লাস b³ প্লাস c³ সমান কত, এর মানটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটা নিয়ে শুরুটা করি, a³ প্লাস b³ প্লাস c³। এটার যদি আমরা সূত্র তৈরি করি তাহলে a³ বা a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc, এটার যদি আমরা সূত্র ভাঙি তাহলে কি পাবো, a প্লাস b প্লাস c গুণ a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এটি হচ্ছে সূত্র। বা
এদিকে যা আছে থাকলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab/c। এবার এখানে দেখো এ প্লাস বি প্লাস সি, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান কত? 0। তার মানে এই এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে আমরা 0 বসিয়ে দেবো, আর বাদ বাকি যা ছিল সেটি থাকলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। তাহলে শূন্যর সঙ্গে যাই গুণ করবো সেটি শূন্য হবে। তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab/c ইকুয়াল, এটা পুরোটা গুণ করলে হয়ে যাচ্ছে 0। বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আর মাইনাস 3ab/cটাকে যদি সমান চিহ্নের এদিকে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 3ab/c। অর্থাৎ আমাদের এখানে বলেছিল কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা কত। তাহলে এ কিউব প্লাস বি কিউবের প্লাস সি কিউবের মানটা হচ্ছে 3ab/c। এটি হচ্ছে উত্তর। আচ্ছা 2-3 সরল করো। এ স্কোয়ার গুণ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ বি স্কোয়ার গুণ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা আমি এক্ষেত্রে ফেলি নিয়েছি। তাহলে এবার এই বাইরে এখানে আছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারটা এদের সঙ্গে গুণ করে দিতে হবে। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে এ স্কোয়ার আর সি স্কোয়ার এটা প্লাস, তাহলে বি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস মাইনাসে এই প্লাস প্লাস আর এই মাইনাসে মাইনাস, তাহলে বি স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তারপর এটা প্লাস এ স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে সি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার। এবার সবগুলো কেটে যাবে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এটা আর এটা কেটে গেল। তারপরে থাকলো কি মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটি কেটে গেল। তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সব কেটে গেল, তার মানে এর উত্তর হচ্ছে 0। 2-4 দুটি সংখ্যার গুণফল এটা দেওয়া আছে এবং একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। তাহলে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং একটি সংখ্যা এত হলে অপরটি কত, কিছুটা এটার মতো 2-1 মতো। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে, অথবা দৈর্ঘ্য থাকলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে যেটি হবে সেটি উত্তর। এক্ষেত্রে সেইটা একই ব্যাপার আর কি, যে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত। তাহলে এই দুটি সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটি পাওয়া যায়। খুবই সিম্পল ব্যাপার। তাহলে করি, এখানে লিখে নিয়েছি দুটি সংখ্যার গুণফল হতে একটি সংখ্যা এত হলে, অতএব অপর সংখ্যাটি তাহলে কি করব, একটি সংখ্যা মানে সংখ্যা দুটির গুণফল প্লাস 8x প্লাস 4 একটি সংখ্যা, তাহলে ভাগ করতে হবে, সিম্পল ভাগ। তাহলে সিম্পল ভাগটা করব কেন হচ্ছে, আচ্ছা এই দিকে একটু করি সরিয়ে, তাহলে ভাগ করি 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4, তাহলে ভাগ করি। আচ্ছা এখানে আছে 3x প্লাস 2, এখানে আছে 3x স্কোয়ার প্লাস 8x, তাহলে আমাদের একটা একটা করে মেলাতে হবে এটার সঙ্গে এটা। তাহলে এখানে 3 আছে 3 আছে, তাহলে এখানে একটা x আছে, এখানে দুটো x আছে, তাহলে একটা x নিলেই হবে, তাহলে একটা x নিলে 3x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 আর x গুণ করলে 2x। আচ্ছা চিহ্নগুলো বিপরীত চিহ্ন করে নিতে হবে, এখানে প্লাস আছে মানে এখানে মাইনাস হয়ে যায়, এখানে কিছু নেই মানে প্লাস আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে এক্ষেত্রেও মাইনাস হয়ে যাবে।
এবার বিয়োগ করতে হয়। সাধারণত আমরা জানি যে ভাগ করে বিয়োগ করতে হয়। তাহলে 3+3x² আর এখানে -3x², তাহলে এটি কেটে গেল, পড়ে থাকলো কি এগুলো 8x + 8x আর এখানে মাইনাস, এই প্লাসের এখন আর কার্যকর হবে না, যে তার পরিবর্তে আমরা নিয়েছি। তাহলে এটি হচ্ছে -2x, তাহলে 8x থেকে দুটো x বাদ দিলে কটা x পড়ে থাকলো, 6টা x, আর এখানে +4 যা থাকলো সেটি নামিয়ে দিলাম। এবার 3x + 2 আর এখানে হচ্ছে 6x + 2, তাহলে 6কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 দুগুণ 6, আর এখানে কিছু নেই মানে প্লাস, অর্থাৎ এখানে প্লাস চলে আসবে। এবার এখানে যদি 2 দিই তাহলে দেখো 3 দুগুণ 6x প্লাস 2 দুগুণ 4, বিপরীত চিহ্ন করে নিতে হবে। এখানে প্লাস আছে মাইনাস করে নিলাম, কিছু নেই মানে প্লাস আছে সেটি মাইনাস করে নিলাম, ভাগ করে বিয়োগ করতে হবে, তাহলে সবগুলো কাটা গেল, অর্থাৎ 0। অর্থাৎ এক্ষেত্রে অপর সংখ্যাটি হচ্ছে এটি x + 2। 2-এর 5 সমাধান করো। আচ্ছা, এইটা আছে, আমি অলরেডি ফেলে নিয়েছি, তাহলে সমাধানটা করছি। এখানে হচ্ছে 1/3 গুণ x - 2 আছে, তার মানে এই 1/3 এর সঙ্গে গুণ করতে হবে, বা এটি যেহেতু সমাধান তাই জন্য বা করতে হবে, বা লিখতে হবে, বা অর লেখা যায় ইংরেজিতে। আচ্ছা, তাহলে এর উপরের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 1-এর সঙ্গে x - 2 গুণ হয়ে যাবে, আর নিচে আছে 3, অর্থাৎ x - 1 1-এর সঙ্গে গুণ করলে এটি হয় x - 2 বাই নিচে আছে 3 প্লাস এগুলো তাই হবে x + 3 1-এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ x + 3 1-এ x + 3x 3 যা আছে ওইটি হবে আর কি। তারপরে হচ্ছে এটা একই ব্যাপার, এখানে হচ্ছে 1-এর সঙ্গে x + 4 গুণ হবে, তাহলে x + 4 বাই 5, এখানে হচ্ছে 15। এবার এই সংখ্যাটা আর এই সংখ্যাগুলো এর নিচে একটা করে সংখ্যা আছে, অর্থাৎ এইগুলো ভগ্নাংশ সংখ্যা, তাহলে এই সংখ্যাটা এদিকে আনি। আর 15 একটা যেহেতু পূর্ণ সংখ্যা তাই জন্য এটাকে ডান দিকে ছেড়ে দিই। তাহলে এগুলো যা আছে রেখে দিচ্ছি, জাস্ট কি করব, এই সংখ্যাটা এদিকে আনবে, এই ভগ্নাংশটা, তাহলে এদিকে প্লাস আছে, এদিকে আনলে হবে মাইনাস, আর এখানে 15 ডান দিকে ছেড়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের হরগুলো লসাগু করতে হয়। ভগ্নাংশ সংখ্যার আমরা যখন যোগ বিয়োগ যাই করি না কেন, যোগ বা বিয়োগ যাই করি না কেন, হরগুলোর লসাগু করতে হয়। এখানে হর আছে 3, এর হর আছে 4, এর হর আছে 5, তাহলে এগুলো লসাগু করতে হবে। লসাগু করতে গেলে এখানে যে নিয়মটা মনে রাখতে হবে সেটি হচ্ছে সিঁড়ির ধাপের মতো, অর্থাৎ ছোট ছোট করতে হবে, ছোট করে উৎপাদক করতে হবে। কিন্তু এখানে 3, 4 এবং 5, যেহেতু 3 এবং 5 হচ্ছে মৌলিক সংখ্যা এবং 4 একটা হচ্ছে যৌগিক সংখ্যা, তাই জন্য এটি উৎপাদক করা যাবে না। সুতরাং এগুলো সব গুণ করতে হবে, অর্থাৎ গুণ করলে কত হচ্ছে 4 5 20, 3 20 60, অর্থাৎ এক্ষেত্রে লসাগু হচ্ছে 3 20 60। এবার আমরা জানি 60কে অর্থাৎ লসাগুকে একটা একটা করে হর দিয়ে ভাগ করতে হবে, যে ভাগফল যা হবে তা উপরের সঙ্গে লবের সঙ্গে গুণ করতে হয়, এটাই নিয়ম। অর্থাৎ 60কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 3 20 60, সেই 20 আবার x - 2-র সঙ্গে গুণ হবে, অর্থাৎ এই অবস্থায় রেখে দিচ্ছি, পরের লাইনে গুণ করব এই প্লাস। এবার 60কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 15 60, তাহলে 4 15 60, অর্থাৎ 15 ভাগফল হলো 15, সেই 15 আবার এর লবের সঙ্গে গুণ হবে, তার মানে 15 গুণ x + 3 এই মাইনাস। এবার 60কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 60কে 5 দিয়ে ভাগ করলে কী হবে, 5 করে নামতে পারলে 5 12 60, সেই 12 এটাকে গুণ করতে হবে, অর্থাৎ 12 গুণ x + 4, আর এদিকে 15 যা ছিল থাকছে। বা এবার এটা গুণ করব পরের লাইনে, 20 আর x গুণ করলে কি হচ্ছে 20x মাইনাস 20 2 40 প্লাস এখানে 15 আর x গুণ করলে 15x প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস। একটা কথা মনে রাখতে হবে, এখানে একবার সংখ্যা গুণ হবে, একবার যোগ বিয়োগ গুণ হবে, তাহলে
15x, এটা 15 আর এক্স গুণ করলে হচ্ছে 15x, আর এখানে প্লাসে প্লাসে প্লাস 15 আর 3 গুণ করলে 3 15 45, মাইনাস এখানে প্লাস মাইনাসে মাইনাস 12 আর এক্স গুণ করলে কত হবে 12x, আর এখানে প্লাস মাইনাস এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কী হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 4 12 48 বাই যা ছিল অর্থাৎ 60 সমান চিহ্নের এদিকে 15 যা আছে সেটি। বা এবার এই উপরেরগুলো যোগ বিয়োগ করতে হবে, এক্সের সঙ্গে এক্সের যোগ বিয়োগ এবং সিঙ্গেল সংখ্যা যেগুলো আছে সেইগুলোর সঙ্গে সেইগুলো যোগ বিয়োগ হবে। এখানে প্লাস 20টা এক্স আছে, এখানে প্লাস 15টা এক্স আছে, আর এখানে মাইনাস 12টা এক্স আছে। তাহলে 15টা এক্স থেকে 12টা এক্স বাদ দিলে কত কটা এক্স থাকছে 3টে এক্স, 3টে এক্স, আর এদিকে 20টা এক্স আছে, তাহলে এই দিকে থাকলো 3টে এক্স, আর এইখানে 20টার সঙ্গে 3 যোগ করলে কত হবে 23টা এক্স অর্থাৎ 23x। আচ্ছা, তারপরে এবার সিঙ্গেল সংখ্যাগুলো, এখানে আছে -40, এখানে আছে প্লাস 45, আর এখানে আছে আবার -48। তাহলে আমরা যদি এখানে প্লাস 45 থেকে যদি 40 বাদ দিই তাহলে কত থাকছে, এখানে যদি প্লাস 45 থেকে 40 বাদ দিলে 5 থাকছে, আবার সেই 5 এখানে গিয়ে বিয়োগ হয়ে যাচ্ছে 48-এর সঙ্গে, -48-এর থেকে, তাহলে -48-এর থেকে 5 বিয়োগ করলে কত থাকছে 43 থাকছে, 43, তাই তো। তাহলে এখানে হচ্ছে কত, এবং বড়োর দিকে মাইনাস আছে ওই জন্য এখানে হচ্ছে -43, আর নিচে আছে 60 = 15। বা এবার কি করব, এবার বজ্র গুণন, এর উপরের সঙ্গে এর নিচে আর এর উপরের সঙ্গে এর নিচে, তাহলে যেটি সিঙ্গেল সংখ্যা থাকে সেটি সর্বদাই মনে রাখতে হয় যে সেটি উপরে আছে, অর্থাৎ এইখানে নিচেই 1 আছে, এটি p/q আকারে প্রকাশ করা যায় 15কে, তাহলে 1-এর সঙ্গে এই পুরোটার গুণ হবে, তাহলে এইটা গুণ করি আগে, অর্থাৎ 23x - 43, আর এখানে 60 আর 15 গুণ করলে কত হচ্ছে 6 15 90, 6 15 90 আর একটা 0 অর্থাৎ 900। বা এখানে 23x, এখানে 23x - 43 অর্থাৎ 43 হচ্ছে এখানে সিঙ্গেল সংখ্যা, তাহলে এদিকে নিয়ে সমান চিহ্ন ডান দিকে নিয়ে আসতে হবে, তাহলে 900 এদিকে আছে 900 আর এদিকে -43, তাহলে এদিকে গেলে হয়ে যাবে +43। বা 23x এদিকে যা আছে থাকছে, এবার 943 যোগ করলে হচ্ছে 943, এবার এখানে 23 এই 943কে ভাগ করতে হবে, যেহেতু এখানে গুণ আছে তাহলে এখানে গুণ থাকলে এদিকে গেলে ভাগ হয়, এটাই নিয়ম। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত যাচ্ছে, এটা 43-এর মধ্যে এই 94-এর মধ্যে 23 কত যাবে 4 বার, তাই তো, 4 বার গেলে পড়ে থাকছে কত, 4 বার পড়ে থাকলে 1 না 2 মানে 4 4 23 কত 92, হাতে থাকে 2, তাহলে 3 অর্থাৎ 23 হচ্ছে, তাহলে 23 হলে 23 × 23, তার মানে এখানে x এর মান কত পেলাম 41, অর্থাৎ উত্তর হচ্ছে 41। আচ্ছা, 2-এর 6 দাগ, একটি কোণের পূরক কোণ এবং সম্পূরক কোণের অন্তর কত। মনে রাখতে হবে যে অন্তর কথার অর্থ হচ্ছে বিয়োগ, অর্থাৎ আমাদের তাহলে কি করতে হবে, একটি কোণের পূরক কোণ, পূরক কোণ কাকে বলে, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে একটি অপরটির পূরক কোণ বলে, তাই তো। আর সম্পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি অপরটির সম্পূরক কোণ বলে। তার মানে আমাদের মূল বিষয়টা হচ্ছে এখানে একটি কোণের পূরক, অর্থাৎ পূরক কোণের সম্পূরক, এই পূরক কোণের মান কত 90 ডিগ্রি, আর সম্পূরক কোণের মান কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ যাবে, সেটি হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে এখানে
পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এদের অন্তর চেয়েছে, অর্থাৎ অন্তর মানে বিয়োগ, অর্থাৎ 180 ডিগ্রি থেকে আমরা 90 ডিগ্রি বাদ দেব, তাহলে 90 ডিগ্রি থাকছে, অর্থাৎ এটি হচ্ছে উত্তর। 3 দাগ, উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো দুটি। আচ্ছা, এখানে তাহলে উৎপাদক, আচ্ছা এখানে আমি ফেলে নিয়েছি। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, তাহলে বিসি, তাহলে আমরা এই বি আর সি যদি নিই আর 2bc যদি নিই তাহলে একটা সূত্র তৈরি হবে, তাহলে এ স্কোয়ারটা আলাদা থাকছে, তাহলে এখানে এ স্কোয়ারটা আলাদা করে দিলাম, আর এখানে বি স্কোয়ার একটু সাজিয়ে নেব, প্লাস 2bc আর মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা এবার একটা সূত্র প্রতিষ্ঠা করব। তাহলে এখানে যদি আমরা এ স্কোয়ার নিই, আচ্ছা মাইনাসটা কমন নিই, এখান থেকে এর মাইনাসটা কমন নিলে এখানে বি স্কোয়ার, এই প্লাস মাইনাসে মাইনাস 2bc আর মাইনাসে প্লাস সি স্কোয়ার। তাহলে এখন এটি একটি সূত্র তৈরি হয়ে গেল। কি সূত্র? মাইনাস সূত্র, তাই তো? কি সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এটা কোন সূত্র হলো? এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, তাহলে আমরা এটা করতে পারি এ স্কোয়ার মাইনাস, এটা যদি একটু ভাঙাই তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে এখানে বি গুণ সি, 2 গুণ এ গুণ বি মাইনাস 2ab, এ বলতে এখানে বি আর বি বলতে এখানে সি, প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ সি এর হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এটিকে এই সূত্রে ভেঙেছি, অর্থাৎ এইখান থেকে আমাদের এই ফিগারে আসতে হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা যা আছে থাকছে, এখানে এ বলতে বিকে ধরেছি মাইনাস বি বলতে সিকে ধরেছি, সি এর হোল স্কোয়ার। তাহলে এটি আবার আর একটা সূত্র তৈরি হয়ে গেল, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী ছিল? এ প্লাস বি গুণ এ মাইনাস বি। তাহলে এর এর সমান একে যদি আমরা এ ধরি আর বি মাইনাস সিকে যদি আমরা বি ধরি, তাহলে এই ফিগারে ভাঙবো আমরা এ প্লাস বি গুণ এ মাইনাস বি। তাহলে এ বলতে এ প্লাস বি বলতে এটা বি মাইনাস সি, এটা হচ্ছে বি। তারপরে একটা সেকেন্ড বন্ধনী নিলাম, এখানে হচ্ছে এ মাইনাস বি, এ বলতে এ মাইনাস বি বলতে এটা বি মাইনাস সি। আচ্ছা, তাহলে এটি যা আছে আর কিছু করা যাবে না, এটি। আর এদিকে এ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বি মাইনাসে প্লাস সি, এটা উত্তর। 3-2 এটা x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। আচ্ছা, তাহলে এটা কি করবো? x4 আছে, তাহলে x4কে আমরা যদি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করি, তাহলে x4 প্লাস 2 গুণ এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে আমরা y2 ধরবো, ওয়াই স্কোয়ার প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। দেখি আমাদের এখানে এই সূত্রটা মানে এই অঙ্কটা ঠিকঠাক আছে কি? এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে x4 2 দুগুণ 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইখানে একটু সমস্যা হয়েছে, তাই না? এখানে দেখা যাচ্ছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে,
এবার এইখানে হয়ে গেছে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটাও ঠিক আছে y4। তাহলে আমরা যখন একটা বেশি নিয়ে ফেলেছি তাহলে এখন একটা বাদ দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে এই মূল অঙ্কের সমতা বজায় থাকলো। অর্থাৎ তাহলে আর এটা আমরা একটা সূত্রে ভাঙতে পারলাম। অর্থাৎ কী সূত্রে ভাঙতে পারলাম? এটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে পেরেছি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সঙ্গে ভেঙেছি। এটা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যখন এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি নিয়েছি তখন একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিয়েছি, দিলে আমাদের মূল অঙ্কের সমতা বজায় আছে। এবং এইখান থেকে এইটা একটা সূত্র তৈরি হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই ফিগারে আছে, আমাদের এই ফিগারে আসতে হবে। অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ বলতে এখানে এক্স স্কোয়ার আর প্লাস বি, বি বলতে এখানে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, মাইনাস এখানে হচ্ছে এক্স ওয়াই এর হোল স্কোয়ার করে দেবো। এবার এখানে আবার একটা সূত্র তৈরি হয়ে গেল, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আগেই বলেছিলাম, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি গুণ এ মাইনাস বি। তাহলে আমরা এই ফিগারে আছে আমরা এখান থেকে এই ফিগারে ভাঙবো। তাহলে এ প্লাস বি, এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বি বলতে এক্স ওয়াই। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি গুণ এ মাইনাস বি, এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি, বি বলতে এক্স ওয়াই। এবার এটাকে একটুখানি জাস্ট সাজিয়ে লিখবো, আর কিছুই না। এক্স স্কোয়ার এই প্লাস এক্স ওয়াইটাকে সামনে আনবো আর প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে এটাও তাই করব, মাইনাস এক্স ওয়াইটাকে সামনে আনবো আর প্লাস ওয়াই স্কোয়ারটাকে পেছনে দিয়ে দেবো। এটাই হচ্ছে এর উত্তর। 3-এর 3 দাগ, 3-এর 3 দাগ কি আছে? 4x স্কোয়ার প্লাস 4ab মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4ab আছে আর এখানে আছে এ আর এটা হচ্ছে বি স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার, আর সি স্কোয়ারটা তাহলে আলাদা করে দেবো। তাহলে একটু সাজিয়ে নিলাম আর কি। 4a স্কোয়ার এটা এখানেই রাখলাম 4ab, আর প্লাস বি স্কোয়ারটা এখানে রাখলাম, আর মাইনাস সি স্কোয়ারটা এখানে একদিকে করে দিলাম। এবার এটা যদি আমরা সূত্রে ভাঙি তাহলে আমরা দেখব এটা ঠিকঠাক হচ্ছে কিনা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী। তাহলে 2a এর হোল স্কোয়ার যা কথা, 4a স্কোয়ার একই কথা, প্লাস 2a বলতে 2a কে ধরেছি আর গুণ বি, বি বলতে বি প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এটা যা আছে এটা দেখি এবার এটা ঠিকঠাক হলো কিনা। তাহলে 2a এর হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস 2 দুগুণ 4ab, 2 দুগুণ 4ab প্লাস বি এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিকই আছে। তাহলে এইখান থেকে আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা সূত্র তৈরি হয়ে গেল। কী সূত্র? সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র। তাহলে আমাদের এই ফিগারে ভেঙেছি, আমাদের মূল ফিগারে ফিরে যেতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের ফিগারে। তাহলে 2a হচ্ছে এ প্লাস বি, বিটা হচ্ছে বি এর হোল স্কোয়ার আর মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এখন এটা আবার আরেকটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি গুণ এ মাইনাস বি, অর্থাৎ এ বলতে 2a প্লাস বি এটাকে ধরবো আর বি বলতে সিকে ধরবো। তাহলে আমরা এইখান থেকে এই ফিগারে আসবো, অর্থাৎ এ প্লাস বি বলতে এখানে সি গুণ এ মাইনাস বি বলতে এখানে সি। তাহলে এটি হয়ে গেল উত্তর। আচ্ছা, 4 দাগ, 4-এর 1, PQRS একটি রম্বস অঙ্কন করো যার PQR সমান 60 ডিগ্রি এবং PQ সমান 6 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে
রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, এটি স্বাভাবিক, কারণ কি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, তাই তো। তাই জন্য আমরা একটা রম্বস আঁকবো এই তথ্যগুলোর উপর বেস করে। তাহলে এখানে দেওয়া আছে, আমি আগের থেকে নিয়েছি, এখানে একটা 6 সেন্টিমিটার, পিকিউ একটি 6 সেন্টিমিটার, আর পিকিউ আর হচ্ছে 60 ডিগ্রি কোণ। এই তথ্যগুলোর উপর বেস করে আমাদের একটা রম্বস অঙ্কন করতে হবে। তাহলে প্রথম যে আমাদের কাজ সেটি হচ্ছে পিকিউ এর সমান করে আমাদের 6 সেন্টিমিটার কেটে নিতে হবে। এখানে একটা সরল রেখাংশ নিয়েছি, সেই সরল রেখাংশ থেকে পিকিউ অংশ কেটে নিলাম এবং অবশ্যই নাম দিলাম পিকিউ। আমি এটা পেনে করছি, তোমরা অবশ্যই পেন্সিলে প্র্যাকটিস করবে। পিকিউ 6 সেন্টিমিটার কেটে নিয়েছে। এবার দেখো এইখানে কিউ কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এই কিউ বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, সেটি অবশ্যই পেন্সিল কম্পাসের সাহায্যে। আর এই কোণটা আগের থেকে এঁকে নিতে হবে চাঁদার সাহায্যে। আমি আগের থেকে 60 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি এবং একটি 6 সেন্টিমিটার বাহু এঁকে নিয়েছিলাম। তাহলে যে কোনো মাপের একটা চাপ নিলাম, এটাকে চাপ বলে। তাহলে যে কোনো মাপের একটি চাপ নিলাম, ওই চাপটা কিউ বিন্দুতে বসালাম, কিউ বিন্দুতে চাপটা কেটে নিলাম। এবার ওই চাপের যতটা খোলা মুখ, অর্থাৎ যতটা এখানে হা করে আছে, 60 ডিগ্রি সবসময় একই হয় আর কি, আমার একটু এদিক ওদিক হয়ে গেল, এরকম করে কেটে নিতে হবে। তাহলে এইখান থেকে 60 ডিগ্রি সমান করে নিয়ে এখানে 60 ডিগ্রি কেটে নিলাম, নিয়ে এবার এখান থেকে একটি সরল রেখাংশ টেনে দিলাম, অর্থাৎ যে দুটি বিন্দু পেলাম এই বিন্দু দুটো যোগ করে দিলাম। বিন্দু দুটো ঠিকঠাক করে যোগ করতে হবে, একটু বড় করে করলে কোনো অসুবিধা নেই। যোগ করে দিলাম। যেহেতু একটা রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, তাই জন্য ওই 6 সেন্টিমিটারের সমান আবার করে নিয়ে একবার এখানে বসাবো। আচ্ছা, ওটা আরেকটুখানি বড় করতে হবে, নাহলে আমার একটু ছোট হয়ে গেছে। ওটা সবসময় তোমরা চেষ্টা করবে একটু বড় করতে, বড় করলে অসুবিধা নেই। এই যে ছোট হয়ে গেল তখন আবার পরে কাটতে অসুবিধা হয়। তাহলে এটা এবার ওই একই চাপ রেখে এদিকে একবার একটা চাপ কেটে নিলাম, আবার এই বিন্দুতে বসিয়ে এইদিকে একটা চাপ কেটে নিলাম, নিলে আবার একটা বিন্দু পেলাম। এই বিন্দুগুলোর নাম দিয়ে দিবার পি কিউ, এটার নাম দিই তাহলে পি কিউ আর আছে, পি কিউ আর এস আছে, তাহলে পি কিউ আর এস। তাহলে আমরা এখন পিএস যুক্ত করছি, যুক্ত করে দিলাম এবং এস আরও যুক্ত করতে হবে, করলে আমাদের রম্বসটি হয়ে যাবে। তাহলে এখন আমি পিএস যুক্ত করলাম আর এদিকে এস আর যুক্ত করলাম, তাহলে হয়ে গেল আমাদের যেটি চেয়েছিল রম্বস, অর্থাৎ 6 সেমি, পিকিউ 6 সেমি আর পিকিউ আর 60 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি রম্বস আঁকলাম পিকিউ আর এস। শুধু অঙ্ক চিহ্ন দিতে হবে, এক্ষেত্রে কোনো রকম লেখার দরকার নেই, না লিখলেও চলবে। 4-এর 2 দাগ, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র অঙ্কন করো যার এ বি সমান 6 সেন্টিমিটার এবং বিসি সমান 4 সেন্টিমিটার। তার মানে আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলি সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে, অর্থাৎ একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে একজোড়া বিপরীত বাহু দেওয়া আছে 6 সেন্টি, এ বি হচ্ছে 6 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমি এখন এটা আঁকছি, এটা আমি এ বি সমান 6 সেন্টিমিটার নিয়েছি এবং বিসি সমান 4 সেন্টিমিটার নিয়েছি এবং তার নিচে যে কোনো মাপের একটি সরল রেখা টানলাম একটু বড় করে। এবার এইখানে চাঁদার সাহায্যে বা
পেন্সিল কম্পাস দিয়ে একটা 90 ডিগ্রি এঁকে নিলে ভালো হয় আর কি। তাহলে আমি এখানে চাঁদার সাহায্যেই আঁকছি। পেন্সিল কম্পাস দিয়েও 90 ডিগ্রি আঁকলে চলবে, কারণ কি একটি আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ হচ্ছে অবশ্যই সমকোণ। সেক্ষেত্রে আমি একটা 90 ডিগ্রি এঁকে নিলাম চাঁদার সাহায্যে, দিয়ে এটাকে আমি দাগটা কেটে নিলাম, 90 ডিগ্রি করে নিলাম। এটা পেন্সিল কম্পাস দিয়ে করলেও হবে, অসুবিধা নেই। এবার সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য যেটা সেটা নেব, অর্থাৎ এবি দৈর্ঘ্যটা নেব। তাহলে এবি দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, নিয়ে এরকম কেটে নিতে হবে। নিয়ে ওই চাপটা নিয়ে এখানে এই নিচে অর্থাৎ ভূমি থেকে এখানে 6 সেন্টিমিটার কেটে নিলাম। এর নাম দিচ্ছি এ বি। এবার বিসি আর বিসির সমান করলাম, বিসি অর্থাৎ 4 সেন্টিমিটারের সমান করলাম। 4 সেন্টিমিটারের সমান করে নিয়ে এই বিতে বসিয়ে বিসি, বিসি এদিকে যাবে সি, তাহলে এটা হচ্ছে সি আর এটি হচ্ছে ডি। আবার এই 6 সেন্টিমিটারের সমান করে, যেহেতু এক জোড়া বিপরীত বাহু সমান হবে, ওই জন্য এই বাহুর দৈর্ঘ্য যা হবে এটিও তাই হবে। তাহলে এখান থেকে এটি একটি চাপ নিয়ে নিলাম। এবার নামগুলো একটু লিখে দিই। এটা হচ্ছে এ বি, বিসি বলেছিল, এই বিসি, বিসি হচ্ছে কত 4 সেন্টিমিটার, তাহলে এই বি এটা হচ্ছে সি পড়ে থাকলো, এটা হচ্ছে ডি। তাহলে এখন বিসি এবং ডিসি যুক্ত করতে হবে। বিসি এবং ডিসি যুক্ত করি, প্রথম বিসি যুক্ত করলাম এবং পরে ডিসি যুক্ত করে দিলাম। এই হয়ে গেল আমাদের এবিসিডি একটি আয়তক্ষেত্র, যার এবির দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার এবং বিসির দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এটাও শুধু আঁকতে হবে, এগুলো না লিখলেও চলবে কিছু। আচ্ছা, প্রথম স্কুলের শেষ অঙ্ক 5 নম্বর, এদিকে এই 5 নম্বর। এখানে কি বলছে, তোমাদের শ্রেণীর ছাত্রদের বিভিন্ন পছন্দের খেলার তালিকা নিচে দেওয়া হলো। এই তথ্য থেকে একটি পাইচিত্র তৈরি করো এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লেখো। এখানে দেওয়া আছে খেলা ফুটবল, ক্রিকেট এবং হকি, আর ছাত্র সংখ্যা হচ্ছে ফুটবল হচ্ছে 40, ক্রিকেট হচ্ছে 35 এবং হকি হচ্ছে 25। এর সাহায্য নিয়ে কি করতে হবে, একটি পাইচিত্র তৈরি করতে হবে। পাইচিত্র তৈরি করতে হবে, প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখতে হবে। তাহলে করি, আমি একটু লিখে নিয়েছি এখানে, এখন লেখাগুলো লিখি। এটা হচ্ছে খেলা, খেলা হচ্ছে কটা আছে টোটাল, 3টে, 1 2 3, তাহলে এখানে 3টে ঘর হবে, একটু বড় করলে ভালো হয়, 2 3টে। তাহলে এটি হচ্ছে খেলা, এটি হচ্ছে ছাত্রছাত্রী শতকরায় লিখব, আর এটি হচ্ছে ভগ্নাংশ, আর এটি হচ্ছে কেন্দ্রীয় কোণ। তাহলে খেলা, প্রথম খেলা কি আছে, ফুটবল, এটা হচ্ছে ফুটবল। তারপরে কি আছে, ক্রিকেট, ক্রিকেট। তারপরে কি আছে, হকি। তাহলে এখানে হচ্ছে ফুটবল খেলছে কজন, 40 জন, ক্রিকেট খেলছে কজন, 35, এবং হকি খেলছে 25। আচ্ছা, এবার আমরা জানি যে একটি বৃত্তের কেন্দ্রীয় কোণ, সম্পূর্ণ কেন্দ্রীয় কোণ কত, 360 ডিগ্রি। মানে একটা যে কোনো বৃত্তের একটা কেন্দ্রীয় কোণ, এই কেন্দ্রীয় কোণ হচ্ছে 360 ডিগ্রি, তাই তো। তাহলে আমরা সেটার হিসাব মানে 360 ডিগ্রির হিসাব অনুযায়ী আমরা কেন্দ্রীয় কোণ বের করব। আর এইখানে ছাত্রছাত্রী এটা শতকরায়, তার মানে ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশ বলতে কত, 100 জনের মধ্যে 40 জন কি ছাত্রছাত্রী ফুটবল খেলছে, তাহলে এটিকে ভগ্নাংশ প্রকাশ করব। আচ্ছা, তারপরে ক্রিকেট খেলছে কত,
100 জনের মধ্যে এই 100 জনের মধ্যে 35 জন, আর হকি খেলছে কত 100 জনের মধ্যে 25 জন। এবার একটা সম্পূর্ণ কেন্দ্রীয় কোণ কত হবে 360 ডিগ্রি। তাহলে প্রত্যেকে এবার কেন্দ্রীয় কোণের মানটা বের করব। তাহলে 360 ডিগ্রি গুণ এর ভগ্নাংশ কত হয়েছিল 40/100, এটা কাটাকাটি করব। তাহলে এর একটা শূন্য এর একটা শূন্য কেটে গেল, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে গেল, তাহলে রইল কত 36 গুণ 4। তাহলে এটি গুণ করলে কত হবে 4, তাহলে 4 এটি হচ্ছে 4 ছক, তাহলে 36 আর 4 গুণ করলে 4 4 24, 4 হাতে থাকে 2, 3 4 12, তাহলে 14। আচ্ছা, তারপরে হচ্ছে 360 ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি, 360 ডিগ্রি আর এখানে 35/100। তাহলে যদি কাটাকাটি করি এর একটা শূন্য এর একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটছি, তাহলে 5 7 35 আর 5 2 10, 5 2 10, আর এর হচ্ছে 18 2 36, তাহলে 7 18 126 ডিগ্রি, 126 ডিগ্রি। তারপরে হচ্ছে 360 গুণ 25/100, তাহলে এর একটা শূন্য এর একটা শূন্য কেটে গেল, এবার 5 দিয়ে, তাহলে 5 5 25, 5 2 10, আর এটা হচ্ছে 18 2 36, তাহলে 5 18 কেন্দ্রীয় কোণের মান। এবার এই কেন্দ্রীয় কোণের মান নিয়ে, কেন্দ্রীয় কোণগুলির মান নিয়ে আমাদের একটি পাইচিত্র অঙ্কন করতে হবে, এরকম একটি পাইচিত্র অঙ্কন করতে হবে। তাহলে পাইচিত্র অঙ্কন করতে হবে, যে কোনো মাপের একটি বৃত্ত এঁকে নিলাম, বৃত্ত এঁকে নিয়ে এর যে কোনো একটা ব্যাসার্ধ করে নিলাম, যে কোনো দিক থেকে, ব্যাসার্ধ আঁকলাম। এবার চাঁদা দিয়ে, প্রথমে কত বলেছিল ফুটবল হচ্ছে 144 ডিগ্রি, তাহলে এখন চাঁদা দিয়ে আমি 144 ডিগ্রি কেটে নেব। এটা হচ্ছে 100 ডিগ্রি, এটা হচ্ছে 140, আর এখানে হচ্ছে এই 140, ভালো করে দেখো, এখানে হচ্ছে 140, আর 40-এর পরে 4টে ঘর, তাহলে হয়ে যাবে 144, অর্থাৎ এইখানটাতে এলো এইখানে। তাহলে এটা হয়ে গেল কি ফুটবল। তারপরে কি আছে, তারপরে আছে ক্রিকেট। ক্রিকেট হচ্ছে 126, তাহলে এখন আবার এখান থেকে 126 ডিগ্রি কেটে নেব। এই হচ্ছে 100 110 120, এই হচ্ছে 120, নিচের দিক থেকে আসবো যেহেতু এখানে ধরেছি, তাহলে নিচের দিক থেকে 10 20 30 এরকম করে 80 90 10 100 110 120। আচ্ছা, 120-র পরে 6 ঘর যেতে হবে, তাহলে এ হচ্ছে 5 ঘর, 120-র পরে এ হচ্ছে 5 ঘর, 5 ঘর আর একে 6 ঘর, অর্থাৎ 126 এখানে। তাহলে এখান থেকে আমি এখন 126 ডিগ্রি কেটে নেব। এটা হচ্ছে কি হলো ক্রিকেট, এটা ক্রিকেট। আর বাকি থাকলো কত, বাকি থাকলো হচ্ছে হকি। হকি কত 90 ডিগ্রি, তাহলে এটি হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে হকি। হকি এটি হচ্ছে পাইচিত্র, পাইচিত্র। তাহলে 1 নম্বর স্কুল সম্পূর্ণ শেষ হলো।